বগুড়ায় জগন্নাথ দেবের রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট 5 জনের মৃত্যু, আহত 30, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক, প্রাণহানি বাড়ার শঙ্কা। কোটা আন্দোলনকারীদের বাংলা ব্লকেডের প্রথম দিনে অচল ঢাকা। কাল শাহবাগ থেকে ফার্মগেট সড়ক অবরোধ, শিক্ষকদের আন্দোলন চলছেই। লেখাপড়া বাদ দিয়ে কোটা আন্দোলনে যৌক্তিকতা দেখেন না প্রধানমন্ত্রী, সকলকে সার্বজনীন পেনশন স্কিমে যুক্ত হওয়ার পরামর্শ। বেনজিরের আশীর্বাদে পিয়ন থেকে কোটিপতি গাজীপুরের মোমেন, মতিউর এখনো দেশে আছে বলছে দুদক, অর্থ পাচারের অনুসন্ধান শেষ পর্যায়ে। এবং 15 জেলায় পানিবন্দী 20 লাখ মানুষ, 10 নদীর পানি বিপদসীমার উপরে, দীর্ঘমেয়াদী বন্যার সংখ্যা, বন্যা পূর্বাভাস কেন্দ্রের। সংবাদ রাতে দেখছিলেন একেএস টিএমটি বার সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি জেসিকা আবেদিন। বগুড়ায় সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেছে অন্তত 5 জনের, আহত হয়েছেন আরো 35 জন। রোববার বিকেল 5টার দিকে শহরের সেউজগাড়ি আমতলী মোড় এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। সঞ্জু রায়ের প্রতিবেদন। আনন্দের রথযাত্রা মুহূর্তেই রূপ নেয় বিষাদে। বগুড়া সেউজগাড়ির সড়ক জুড়ে পড়ে থাকে বহু হতাহতদের আত্মচিৎকারে ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ। প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার বিকেলে বগুড়া শহরের সেউজগাড়ি ইস্কন মন্দির থেকে কয়েক হাজার মানুষ বের হয় রথযাত্রায়। 100 গজ এগুতেই রথের উপরিভাগের গম্বুজের সঙ্গে ধাক্কা লাগে 33,000 ভোল্টেজের বিদ্যুতের তার। এতে মুহূর্তেই আগুন ধরে যায় হাই ভোল্টেজের বৈদ্যুতিক তারে। কিছু বুঝে ওঠার আগেই বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে অনেকেই লুটিয়ে পড়ে সড়কে। এ সময় ঘটনাস্থলে মৃত্যু হয় 4 জনের। রথের যে গম্বুজটা ছিল অনেক উঁচু, সেই গম্বুজের সাথে মেইন লাইনের যে বৈদ্যুতিক তার সেটির সাথে স্পর্শ লেগে যায় এবং তাৎক্ষণিকভাবে সেখানে আগুন ধরে যায় এবং সেখানে প্রচন্ড ধোঁয়ার তৈরি হয়। অনেকে আহত ছিল, তার মধ্যে আমার ভাইটা মারা গেল এই মাত্র। পরে আহত অনেককে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল সহ আশেপাশের বেশ কয়েকটি হাসপাতালে নিলে সেখানে মৃত্যু হয় আরো 2 জনের। তবে ভর্তি হওয়া অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। কেউ কোনো বিনা চিকিৎসায় বা কোনো ধরনের না হয় সেটা আমরা। এই ঘটনার পরপরই হাসপাতালে ছুটে যান জেলা প্রশাসক ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। আহতদের বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানান জেলা প্রশাসক। এখন আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিচ্ছি হলো যারা আহত আছে, যারা হসপিটালে ভর্তি হচ্ছে, তাদের ট্রিটমেন্টটা যাতে গুরুত্ব সহকারে দেখা হয়, এই ট্রিটমেন্টটা দেওয়ার জন্য আমরা সবসময় খোঁজখবর রাখছি। এদিকে কারো গাফিলতিতে এই দুর্ঘটনা ঘটলো কিনা খতিয়ে দেখার কথা বলেন জেলা পুলিশ সুপার। এই ক্ষেত্রে যাতে কোনো ধরনের কোনো স্যাবোটাজ যাতে না হতে পারে তার জন্য কিন্তু আমাদের গোয়েন্দা তৎপরতা থাকে, গোয়েন্দা বাহিনী যারা তারাও কিন্তু এখানে তারা নিয়োজিত থাকে। নিহতদের মধ্যে 4 জনের পরিচয় জানা গেছে। তারা হলেন অলোক, আতসী, নরেশ ও রঞ্জিতা। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া। কোটা আন্দোলনকারীদের বাংলা ব্লকেডের প্রথম দিনে অচল পুরো রাজধানী। শাহবাগ, সায়েন্স ল্যাব ও চাংখারপুল, বাংলা মোটর সহ বিভিন্ন পয়েন্টে অবরোধে স্থবির হয়ে আছে ঢাকা। তীব্র যানজটে জনসাধারণের ভোগান্তিও পৌঁছেছে চরমে। এক দফা দাবিতে কাল বিকেল 3:30টায় শাহবাগ টু ফার্ম গেটে ফের অবরোধে ডাক দিচ্ছে বিক্ষোভকারীরা। জান্নাতুল মোহরার প্রতিবেদন। সরকারি চাকুরিতে কোটা বাতিলের দাবিতে সপ্তাহ খানেক ধরে চলছে আন্দোলন। পূর্ব ঘোষিত বাংলা ব্লকেট কর্মসূচিটির অংশ হিসেবে রোববার দুপুর 3টা থেকে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় জড়ো হন শিক্ষার্থীরা। পরে চাংখারপুল, শাহবাগ প্রদক্ষিণ করে কোটা বিরোধীরা অবস্থান নেয় বাংলা মোটর। সড়কে যান চলাচল বন্ধ করে এ সময় তারা স্লোগান দিতে থাকে। মুক্তিযুদ্ধের 54 বছর পরে এসো এরকম বৈষম্য কেন? বর্তমানে যে বৈষম্যটা চলছে সেটার বিরুদ্ধে আমাদের আন্দোলন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা। যতদিন আমাদের এই বৈষম্যের অবসান না হবে, যতদিন আমরা দাবি পূরণ না হবে, ততদিন আমরা এই রাজপথে থাকবো। আমাদের এটা সবার ছেলেমেয়ের ক্ষেত্রেই প্রয়োজন। আমরা সেই ক্ষেত্রে চাই যে
সব যৌক্তিক আন্দোলনগুলো মেনে নেওয়াই উচিত। ফ্যামিলি যারা আছে, গার্জেন যারা আছে, এটা ভুক্তভোগী এবং এটা আন্দোলন সঠিক এবং সহমত প্রকাশ করছি আমরা সারা বাংলাদেশ ব্যাপী। রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় শহর জুড়ে দেখা দেয় তীব্র যানজট। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। আমরা চাই যত তাড়াতাড়ি পারুক ওটা সমাধান হয়ে যাক, অন্তত সমাধান হয়ে গেলে এই ভোগান্তিটা আমরা। এখানে প্রায় 2 ঘন্টা হলো আমি দাঁড়ায় আছি, গাড়িতে প্রচন্ড গরম, গাড়ি থেকে অলরেডি নেমে আসছি। আমি চাই দ্রুত এটার একটা সমাধান হোক। রাস্তায় যাত্রী গাড়ি আটকায় দিছে, পাবলিকের ভাড়া ফেরত দিতে হয়েছে। এখন মনে করেন এই ঝামেলাটা তো আমরা চাই না, আমরা গরিব মানুষ, আমরা দিন আনি দিন খাই। সন্ধ্যায় আন্দোলনকারীদের তুলে নিয়ে যাওয়ার গুজব উঠলেও পরে সমন্বয়কারী বিষয়টি খোলাসা করেন। 4 ঘন্টা পর শাহবাগ থেকে উঠে যায় অবরোধকারীরা, পরে স্বাভাবিক হয় যান চলাচল। এবারে 4 দফা দাবি নয়, 1 দফা দাবি নিয়ে রাজপথে আন্দোলনের ঘোষণা দেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। সোমবার দুপুর 3:30টা থেকে রাজধানীর শাহবাগ টু ফার্মগেট ও গুরুত্বপূর্ণ সড়ক মহাসড়কে চলবে বাংলা ব্লকেট। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। প্রত্যয় পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষক কর্মবিরতি 2য় সপ্তাহে গড়িয়েছে। অচলাবস্থা কাটাতে নেই কোনো উদ্যোগ, তাই কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে তা অনেকটা অনিশ্চিত। দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বললেও দাবি পূরণ হওয়ার বিষয়ে সংশয় শিক্ষকরা। মাজহারুল ইসলামের প্রতিবেদন। প্রাঞ্চাঞ্চল্য ক্যাম্পাসগুলোতে এখন কেবলই শুনশান নীরবতা, নেই শিক্ষার্থীদের সরব উপস্থিতি। এজন্য এক ভিন্ন পরিবেশ দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। কবে নাগাদ ক্লাস পরীক্ষা শুরু হবে সেটাও অনিশ্চিত। আন্দোলনে থমকে গেছে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সরকারের উচ্চ মহল থেকে কোনো সংকেত না পাওয়ায় হতাশা ব্যক্ত করেন শিক্ষক নেতারা। কেন এই পরিস্থিতি সৃষ্টি হচ্ছে বারবার, এটাই দুঃখজনক। তারা কি মনে করেন 7 দিন ধরে ইউনিভার্সিটি পুরো বন্ধ আছে সারা দেশে, পাঠদান হচ্ছে, তার অর্থ পাঠদানের প্রয়োজন নাই, শিক্ষকের প্রয়োজন নাই, ছাত্ররা ক্লাস করতে পারছে তার প্রয়োজন নাই? আসলে দুঃখজনক। আমরা কি শক্তি প্রদর্শন করতে পারি? আসলে ওনারা কি মাসলম্যানদের বেশি পছন্দ করেন, রাস্তাঘাটে ভাঙচুর বেশি পছন্দ করেন? দুর্নীতিবাজরা দেশের হাজার হাজার কোটি টাকা পাচার করছে, সেসব টাকা ফিরিয়ে এনে শিক্ষকদের আগের পেনশন কার্য করার আহ্বান জানান শিক্ষক নেতারা। কোন গণতান্ত্রিক রাষ্ট্রে এমনি করে বৈষম্য সৃষ্টি করার কোন পদক্ষেপ হতে পারে না। আমাদের খেয়ে পরে থাকতে দিন। আমরা তো হাজার হাজার কোটি চাই না, আমরা তো শত শত কোটি চাই না। যারা শত শত কোটি টাকা, কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে নেয়, মানুষের অর্থ তছরূপ করে নেয়, জোর করে নেয়, তাদের অর্থ কেড়ে আনুন। সেই অর্থ দিয়ে রাষ্ট্রের এই সকল জায়গায় সেবা দিন, সেটি হবে উত্তম ব্যবস্থা। আন্দোলন নিয়ে বিভ্রান্তি ছড়ানোয় পেনশন কর্তৃপক্ষের তীব্র সমালোচনা করেন তারা। আমরা যে আন্দোলন করছি সেই আন্দোলন নিয়ে 3 ধরনের বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করা হচ্ছে। 3 ধরনের বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। প্রথম বিভ্রান্তি হচ্ছে যারা এই প্রত্যয় স্কিম তৈরি করেছেন তারা বলার চেষ্টা করছেন যে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর যে অসাধারণ উদ্যোগ, সর্বজনীন পেনশন স্কিমের যে অসাধারণ উদ্যোগ, সেটার বিপক্ষে দাঁড়িয়েছে। এটা একটা নিউক্লিয়াস যারা 2015 সালে ষড়যন্ত্র করেছে, যারা রাজতন্ত্রের মতো চলছে, রাজতন্ত্র চালাচ্ছে সরকারের ভিতরে থেকে, 2024 তারা একই কায়দায় প্রত্যয় স্কিমে আমাদেরকে নিয়েছে। প্রত্যয় স্কিম বাতিল, শিক্ষকদের সুপার গ্রেডে পদোন্নতি এবং আলাদা বেতন কাঠামো গঠনের দাবি নিয়ে গত 2 জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতি পালন করে আসছে 39টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। কোটা বাতিলের আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে যুব মহিলা লীগের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। বলেন সবাইকে পেনশন স্কিমে যুক্ত হওয়া উচিত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। যুব মহিলা লীগের 22তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রোববার সকালে গণভবনে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধান অতিথির বক্তব্যে সরকার প্রধান বলেন, লেখাপড়া বাদ দিয়ে কোটা নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই। কোটা বিরোধী আন্দোলন আবার গড়ে তোলার চেষ্টা হচ্ছে, লেখাপড়া বাদ দিয়ে কোটা বিরোধী আন্দোলন করা, সেটা মেয়েরাও করে। এখানে আমার একটা প্রশ্ন আছে, যারা এর আগে কোটা বিরোধী আন্দোলন করেছিল তারা পাবলিক সার্ভিস কমিশনে কতজন পরীক্ষা দিয়েছিল আর কতজন পাশ করেছে সেই হিসাবটা বের করা দরকার। আর হাইকোর্টের রায়টার বিরুদ্ধে এভাবে আন্দোলন করা, এটা তো সাবজুডিস।
কাউকে বঞ্চিত না করতেই স্তরভেদে পেনশনের ব্যবস্থা করা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সবাইকে পেনশন স্কিমে যুক্ত হওয়া উচিত। সার্বজনীন পেনশন স্কিম আমরা দিয়েছি এটা সকলের জন্য। এটা আমাদের নির্বাচনী ইস্তাহারে ছিল, 2008 নির্বাচনী ইস্তাহারে আমরা করতে পেরেছি। শুধুমাত্র সরকারি চাকরিজীবী তারাই পেনশন পায়, আর বাকিরা বঞ্চিত থাকে। কাজে কেউ যাতে বঞ্চিত না থাকে সেই জন্য কিন্তু বিভিন্ন স্তর ভেদে আমাদের এই সার্বজনীন পেনশনের ব্যবস্থা করা আছে। জনগণ ভোট চোরদের ক্ষমতায় থাকতে দেয় না উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এজন্যই খালেদা জিয়া 2 বার পদত্যাগ করতে বাধ্য হয়েছিল। 96 সালের 15 ফেব্রুয়ারি এই খালেদা জিয়া একেবারে কোনো ভোটারবিহীন নির্বাচন করে ক্ষমতা থেকে খুব গর্ব করেছিল সে ক্ষমতায় এসেছে, কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু ভোট চোরদের ক্ষমতা রাখেনি। আবার যখন গ্যাস বিক্রি করা 25 টাকা দিয়ে 2001-এ ক্ষমতা আসলো, ওই চক্রান্ত করেছিল বলেই কিন্তু জনগণ তাদেরকে মেনে নেয়নি। তাদের সে নির্বাচনও বানচাল হয়ে যায় এবং আবার তারা ক্ষমতাচ্যুত হয়। এ সময় যুব মহিলা লীগের ওয়েবসাইট উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জুবায়ের রাজিন, দেশ টিভি, ঢাকা। সশস্ত্র বাহিনী আর কখনো রক্তাক্ত হবে না বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশকে আর কেউ পেছনে নিতে পারবে না, অপ্রতিরোধ গতিতে এগিয়ে যাবে বাংলাদেশ। দুপুরে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের 49তম প্রতিষ্ঠা বার্ষিকীর দ্বিতীয় দিনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। জানান, বিশ্ব দরবারে বাংলাদেশ মাথা উঁচু করে এগিয়ে যাবে। এ সময় সশস্ত্র বাহিনীকে উন্নত ও আন্তর্জাতিক মান সম্পন্ন করে গড়ে তোলা হবে। ফখরুল ইসলামের রিপোর্টে থাকছে বিস্তারিত। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের 49তম প্রতিষ্ঠাবার্ষিকীর দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিজিআর সদর দপ্তরে আসলে চৌকস গার্ডরা রাষ্ট্রীয় সালাম জানান। এই সময় প্রধানমন্ত্রী পিজিআরের কোয়ার্টার গার্ড পরিদর্শন করে অফিসারদের সাথে কুশল বিনিময় করেন। পরে প্রধানমন্ত্রী পিজিআরের নিহত শহীদ সদস্য পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ ও অনুদান হস্তান্তর করেন। এই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় অতি অল্প সময়ে দেশের ভিত্তি গড়ে দিয়েছিলেন বঙ্গবন্ধু। বলেন, জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করা গার্ড রেজিমেন্টের সদস্যদের আধুনিকায়ন ও ভাতা সুবিধা প্রদান করছে সরকার। আমি সশস্ত্র বাহিনীতে আর কোনো বিধবার কান্না শুনতে চাই না, সন্তানহারা পিতার কান্না, পিতা সন্তানের কান্না শুনতে চাই। আমরা সরকারে আসার পরে আমাদের ফোর্সেস গোল 2030 প্রণয়ন করি। আমি জানি আমার জীবনটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এখানে যারা দায়িত্ব নিতে আসেন আসলে জীবনটাকে ঝুঁকি নিয়েই আসেন। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট অন্তত আমি বলবো যে আজকে এটা অত্যন্ত সুসংহত বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করেছে। দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান বা জাতির পিতা পরিবার সকলেরই নিরাপত্তায় বিরাট অবদান রেখে যাচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, অন্যের রক্তচক্ষুকে ভয় পায় না বাংলাদেশ। আর্থসামাজিকভাবে এগিয়ে যাওয়া বাংলাদেশ সব বাধা মোকাবিলা করে পদ্মা সেতু নির্মাণ, টানেল সহ বিভিন্ন অবকাঠামো নির্মাণে এখন উন্নয়নের রোল মডেল। আর্থসামাজিকভাবে দেশটাকে আরো উন্নত করতে সক্ষম হয়েছে। বাংলাদেশ এখন একটা উন্নয়নের রোল মডেল। আমরা 33তম বৃহত্তম অর্থনৈতিক দেশ হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে পেরেছি। আধুনিক জ্ঞান প্রযুক্তি জ্ঞান সম্পন্ন বাংলাদেশ, যে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ হবে, সেই বাংলাদেশ আমরা গড়ে তুলি। 2041 সাল পর্যন্ত 21 থেকে 41 সে প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করে দিয়েছি। ইনশাল্লাহ বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলবে, কারো কাছে মাথা নত করে নয়, এবং বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাব অবিচল। দেশে বহুমুখী কর্মসংস্থান সৃষ্টি হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী সবাইকে কৃচ্ছ্রতা সাধনের আহ্বান জানান। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। 4 দিনের রাষ্ট্রীয় সফরে কাল চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকাল 11টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশের বিশেষ ফ্লাইট যোগে বেজিং এর উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী। স্থানীয় সময় বিকেল 6টায় বেজিং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার প্রদান করা হবে। 11 জুলাই বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে প্রধানমন্ত্রী দেশে ফিরবেন। কোটা নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন আর পেনশন স্কিম নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলন গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, আদালতের বিচারাধীন বিষয় নিয়ে মন্তব্য করা সমীচীন হবে না। বিস্তারিত নূপুর মাহমুদের রিপোর্টে।
ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে কোটা বিরোধী আন্দোলনে যখন উত্তাল, ঠিক তখনই সরকারের বিভিন্ন পর্যায় থেকে এর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলা হয়। রোববার সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কর্মকর্তা কর্মচারীদের শুদ্ধাচার পুরস্কার অনুষ্ঠানে কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, শিক্ষকদের আন্দোলন নিয়ে গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। দেশের ব্যাপার, শিক্ষা প্রতিষ্ঠান, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের আরো বলেন, আন্দোলনে ব্যর্থ বিএনপি এখন অন্যের উপর ভর করেছে। আন্দোলনে ব্যর্থ বিএনপিও সমমনা কয়েকটি দল নিজেরা পারে না, পরজীবী আন্দোলনকে আজকে তারা পরজীবী আন্দোলন করছে। এটাকে তাই বলতে হবে। কোটার উপর ভর করেছে, পেনশনের উপর ভর করেছে, নিজেরা ব্যর্থ, অন্যদের উপর ভর করে আজকে স্বীকার করতে চাই। তো তারা স্বপ্ন দেখছে তো দিবস। পৃথক এক অনুষ্ঠানে এদিন কোটা আন্দোলন প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, দেশে বিরোধীদের মত প্রকাশে কোনো বাধা নেই। কোটা আন্দোলন তারই সবচেয়ে বড় দৃষ্টান্ত। প্রথমত, এটি উচ্চ আদালতে বিচারাধীন আছে। আদালতের সিদ্ধান্তের পরে নির্বাহী বিভাগ সেটা বাস্তবায়ন করার ক্ষেত্রে অবশ্যই একটা ফ্লেক্সিবিলিটি থাকে, সেটার জন্য অবশ্যই আমাদের অপেক্ষা করতে হবে। কোটা আন্দোলন সরকারের বিষয় নয়, আদালতের বিষয় বলেও মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। ভারতের জন্যই ক্ষমতায় টিকে আছে আওয়ামী লীগ। দেশটি এখন তাদের এনার্জি ড্রিঙ্ক হিসেবে কাজ করছে, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর মানিকগঞ্জের দলীয় অপর একটি কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপি নেতা মির্জা আব্বাস বলেন, বিদেশিদের গোলামি করার কারণে দেশে লুটেরাদের রাজত্ব কায়েম হয়েছে। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। রাজনৈতিক বিরোধী দল বিএনপি সহ ছোট দলগুলোও সরকার বিরোধী কর্মসূচি রাখছে নিয়মিত। তেমনি দেশের সমসাময়িক বিষয় নিয়ে রাজধানীর মগবাজারে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে লিবারেল ডেমোক্রেটিক পার্টি। সংবাদ সম্মেলনে দলটির সভাপতি বলেন, ভারতের সাথে যে চুক্তি হয়েছে তা দেশের জন্য মঙ্গলজনক নয়। আমার জানা মতে ভারতের রেলওয়েতে শক্তিশালী গোয়েন্দা ইউনিট সহ প্রায় ৮০,০০০ অস্ত্রধারী সদস্য রয়েছে। বাংলাদেশের বুকের উপর দিয়ে ভারতের রেল লাইন স্থাপিত হলে ভারতের রেলওয়ে ৮০,০০০ অস্ত্রধারী এবং শক্তিশালী গোয়েন্দাদের বাংলাদেশ কিভাবে সামাল দেবে? এদিকে মানিকগঞ্জের দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস চলমান কোটা সংস্কার আন্দোলন সম্পর্কে দেশে এখন কতজন প্রকৃত মুক্তিযোদ্ধা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন। কোটা ছাড়া মেধা ভিত্তিতে চাকরি হতে হবে, মেধার ভিত্তিতে চাকরি হতে হবে, আর না হলে এই দেশ মেধা শূন্য হয়ে যাবে। এই দেশের অফিসগুলোতে মেধা শূন্য মাতাবাড়ি প্রশাসন হবে, এই দেশ ভালোভাবে চলতে পারবে না। সুতরাং এই যে ছাত্র আন্দোলন করছে, তাদের আন্দোলন আমি মনে করি ভুল পথে তারা যাচ্ছে না, সঠিক পথে তারা চলছে। ভারত ছাড়া সরকার প্রধান এক পাও আগাতে পারে না। ভারত এখন আওয়ামী লীগের এনার্জি ড্রিঙ্ক। রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ফ্রন্টের ঢাকা মহানগরীর সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব কথা বলেন। কোথাও যেতে হলে পরে আগে ভারতের অনুমতি নিতে হয়। ভারত যেন এখন আওয়ামী লীগের এনার্জি ড্রিঙ্ক, ভারত এখন আওয়ামী লীগের এনার্জি ড্রিঙ্ক হিসাবে কাজ করছে। কারণ তাদের সার্টিফিকেট থাকলেই তারা এখন সবকিছু করতে পারে, আর ওদের সার্টিফিকেট না থাকলে শেখ হাসিনা এক পাও যেতে পারেন না, এক ধাপ দিতে পারেন না। অনির্বাচিত সরকারের ক্ষমতা পাকাপোক্ত করতে দেশের প্রশাসন বদ্ধপরিকর বলে উল্লেখ করেন বিএনপির নেতা। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। বেনজিরের দেশ ছাড়ার খবরের পর অনেকে মোমেনের অপকর্ম নিয়ে কথা বলতে শুরু করেছেন। দরিদ্র মোমনের জীবনে আলাদিনের প্রদীপ হয়ে আসেন বেনজির। সাবেক এই পুলিশ প্রধানের আশীর্বাদে শূন্য থেকে কোটিপতি হয়েছেন মোমেন। বিশাল আকৃতির বাগান বাড়ির পাশাপাশি প্রায় ১০০ বিঘা জমিনে করেছেন মাছের ঘের। এছাড়া আছে মুরগি ও গরুর খামার। নজরুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে শুভশ্রী রাইডার্স রিপোর্ট।
হ্যাঁ ছিল আপনার আসলে ওই আপনার গাজীপুরের পিউনের অ্যাসিস্ট্যান্ট হ্যাঁ কোম্পানির পরিচয় দেয় ওই ব্যানার্জির ছত্র ছায় হ্যাঁ এই অবস্থা। ব্যানার্জির নাম করে এখন এলাকার মধ্যে প্রভাব বিস্তার করে আমাদের এলাকার যে খ্রিস্টানদের অধ্যুষিত একটা বিল ছিল এটাকে পুরোপুরি সে নিয়ে মাছের খামার করে একেবারে আমাদের এখানে একটা আলট ছিল, সরকারি আলট ছিল, ওইটা ভরাট করে ফেলছে। এভাবেই বেনজিরের ম্যানেজার পরিচয় দেওয়া মোমেন মিয়ার ফিরিস্তি তুলে ধরে ক্ষোভ প্রকাশ করছিলেন জমি হারানো বা নির্যাতনের শিকার এলাকাবাসী। জানা যায় কালীগঞ্জের নাগরী বাজারে এক খ্রিস্টান ব্যবসায়ী দোকানে চা বিক্রি করতেন মোমেন ও তার বাবা। পরে মোমেন চাকরি নেন গাজীপুর জেলা প্রশাসনের অফিসের পিয়ন পদে। সেখানেই পরিচয় হয় বেনজিরের সাথে। দরিদ্র মোমেনের জীবনে যেন সাক্ষাৎ আলাদিনের প্রদীপ হয়ে আসেন বেনজির। মোমেন খালবিল নদীর জায়গা জোরপূর্বক দখল করে দিয়েছেন বেনজিরকে। সাবেক পুলিশ প্রধানের আশীর্বাদে শূন্য থেকে শতকোটিপতি হয়েছেন তিনি। এতদিনে ভয়ে মুখ না খুললেও এখন অনেকে প্রকাশ করছেন তার অপকর্ম। এই যে আমাদের এইখানে বিলে বিলে আমাদের 4 বিঘা জায়গা খাইতেছে এবং যে আপনার জালটা গাড়ছে এইটাও আমার জায়গায়, আবার বাড়িঘর ভাঙতেছে, আমার জায়গা জমি সব ভেঙে দিতেছে। বেনজির সাথে কাজ করতো, সে তাদের পাওয়ারেই সে মানুষের জায়গা টাকা জোর করে সে মানে নিতে চাইতেছে, খাইতেছে। মানুষের জমি দখলে নিয়ে এখন কয়েক কোটি টাকার মালিক মোমেন। রয়ন গ্রামে তৈরি করেছেন বিশালাকৃতির বাগান বাড়ি। তার পেছনে প্রায় 100 বিঘা জমিনে করেছেন মাছের ঘের। এছাড়া আছে মুরগি ও গরুর খামার। বছর জুড়ে বিল থেকে মাছ ধরে বেনজির আহমেদের বাসে পাঠাতেন মোমেন। সেই দাপট দেখিয়ে বিলে সাধারণ মানুষের মাছ ধরায় দেওয়া হয় নিষেধাজ্ঞা। কেউ না মানলে তাকে পুলিশ বাহিনী দিয়ে থানায় নিয়ে করা হতো নির্যাতন। গঞ্জাম করে, তার মানুষ দিয়ে মারামারি করে, ছেলেরা মাছ মারলে মারধর করে। এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে অস্বীকার করেন মোমেন। মোবাইলে কিছু বলা যাবে না, ওইগুলো সাক্ষাতের কথা বলে এলো। আমার কোনো আমার যেটুক সম্পত্তি আছে এটুক ব্যাখ্যা আছে। আমি কোনোদিন দুষের চাকরিও করি নাই, বোস কামাই ওটা হানি নাই, নয়শ করি নাই, কোথাও বলতে পারবে না। বর্তমানে মোমেন রয়ে গেছেন ধরাছোঁয়ার বাইরে। তাই ভুক্তভোগীদের দাবি প্রশাসনের হস্তক্ষেপে দ্রুত ফিরিয়ে দেওয়া হোক তাদের জমি। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ রাত। ছাগলকাণ্ডের আলোচিত সাবেক রাজস্ব কর্মকর্তা মতিউর দেশ ত্যাগ করতে পারেনি বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান। তিনি বলেন, যদি তার সম্পদ বিক্রি কিংবা ব্যাংকের টাকা তুলে নেওয়ার মতো ঘটনা ঘটে তাহলে সেটিও খুঁজে জব্দ করা হবে। এদিকে সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পদের অনুসন্ধান শেষ পর্যায়ে বলে জানান আইনজীবী। সাবরিনা মজুমদারের রিপোর্ট। বংশমর্যাদা সম্পূর্ণ একটি ছাগলই যেন একটি নিশ্চিত ভবিষ্যতের দ্বার বন্ধ করে দিল। ঈদুল আজহায় 15 লাখ টাকায় ছাগল কেনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেওয়ার পরেই শুরু হয় তোলপাড়। এই ছাগল নিয়ে অনুসন্ধান করতে করতেই বের হয়ে আসে জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের অবৈধ সম্পদ এবং তার ছত্রছায়ায় বেড়ে ওঠা দুর্নীতিবাজদের তালিকা। এরই সূত্র ধরে মতিউর রহমান ও তার স্ত্রী সন্তানদের নামে থাকা 866 শতক জমি ও ঢাকার 4টি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছে আদালত এবং সেই সাথে তিনি, তার স্ত্রী লায়লা কানিজ ও ছেলে আহমদ তৌফিকুর রহমানের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে মতিউর রহমান এর আগেই দেশ ত্যাগ করেছেন এমন সংবাদ নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। দুদকের আইনজীবী জানালেন, তথ্য উপাত্ত বলছে সাবেক রাজস্ব কর্মকর্তা মতিউর দেশ ত্যাগ করতে পারেননি। না, আমাদের যতটুকু ইনফরমেশন উনি দেশ ত্যাগ করতে পারেননি, আমাদের ইনফরমেশন। যদি তার সম্পদ বিক্রি কিংবা ব্যাংকের টাকা তুলে নেওয়ার মতো ঘটনা হয় তাহলে সেটিও খুঁজে জব্দ করা হবে বলেও জানান তিনি। উনি যদি টাকা উঠিয়ে নিয়ে যায় ও সেই টাকা কোথায় গেছে সেটা ট্রেস আউট করার সুযোগ আছে এবং উনি যদি কোনো সম্পদ কারো কাছে বিক্রিও করে দেয়, অ্যাপার্টমেন্ট যদি বিক্রিও করে দেয়, সেটাও আইনের আওতায় আনা হবে এবং সেটাও সম্পৃক্ত অপরাধ হিসেবে গণ্য হবে। এদিকে সাবেক আইজিপি বেনজিরের বিরুদ্ধে অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের মামলার অনুসন্ধান শেষ পর্যায়ে বলে জানান তিনি। আমরা আশা করছি খুব তাড়াতাড়ি হবে, কারণ এখন তো আমি যতদূর জানি অনুসন্ধান শেষ পর্যায়ে। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। অস্থিরতার মধ্যেই বাজারে আরেক দফা বাড়ল চালের দাম। কুষ্টিয়ার বাজারে সব ধরনের চাল বিক্রি হচ্ছে 2 থেকে 4 টাকা বাড়তি দামে।
কোনো চালের দাম আবারও বেড়েছে 10 টাকার উপরে। এ নিয়ে মিল মালিকরা বলছেন, বাজারে ধানের দাম বৃদ্ধি পাওয়ায় বাড়ছে চালের দাম। আর দফায় দফায় এমন চালের দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ সাধারণ ভোক্তারা। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে জানাচ্ছেন নাহিদ হাসান তিতাস। বোরো ধানের মৌসুম শেষ হতে না হতেই আবারও বাড়তে শুরু করেছে চালের দাম। হঠাৎই বাজারে সব ধরনের চালের দামই কেজি প্রতি বেড়েছে 2 থেকে 4 টাকা। কুষ্টিয়ার বাজারে সরু মিনিকেট চাল কেজি প্রতি 2 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 66 টাকায়। কাজললতা চাল কেজিতে 3 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 60 টাকা। আর মোটা আটাশ চাল কেজিতে 2 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 54 টাকায়। এছাড়াও সবচেয়ে বেশি বেড়েছে বাসমতি চালের দাম, যা কেজিতে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 86 টাকায়। মিনিকেট চাউলগুলো ঈদের আগের চাইতে 2 টাকা কেজিতে বেশি বিক্রি হচ্ছে, অর্থাৎ 66 টাকা। কাজললতা চালটা আমরা যেটা 57 বিক্রি করেছি সেটা এখন 60 টাকা বিক্রি করা হচ্ছে, 3 টাকা করে বাড়ছে। বাসমতি চাউলটা আমরা প্রথমে বিক্রি করলাম হলো আপনার 75 থেকে 78 টাকা, বর্তমানে সেটা রেট হলো 86 টাকা। আমাদের জেলা প্রশাসক মহোদয় বলে দিয়েছেন যে আপনারা কেজিতে 2 টাকা লাভ করবেন, সেক্ষেত্রে আমরা 2 টাকা লাভেই বেচছি। এদিকে দ্রব্যমূল্যের বাজারের অস্থিরতার মধ্যেই আবার আরেক দফায় চালের দাম বাড়াই ক্ষুব্ধ সাধারণ ভোক্তারা। দুষছেন মিল মালিকদের সিন্ডিকেটকে। এই যে দিনের পর দিন চালের দাম বাইরে যাচ্ছে, এখন এক কেজি চাল কিনলে যাচ্ছে তরকারি কেনার টাকা থাকে না। চালের দাম 1 টাকা বাড়া মানে আমাদের জীবনের উপর জুলুম। প্রত্যেকটি জিনিসের দাম যেভাবে বাড়ছে আমাদের দিন চলা খুব কষ্ট হয়ে গেছে। আজকে দেখছি চাল একরকম দাম, কালকে সকালে এসে দেখছি আরেক রকম দাম। আর দফায় দফায় চালের এমন দাম বৃদ্ধি নিয়ে ধানের দাম বৃদ্ধি সহ মিল মালিকরা দেখাচ্ছেন নানা অজুহাত। বলছেন ধানের বাজার নিয়ন্ত্রণের কথা। চাষি ধান কম দামে বেচতে চাচ্ছে না, চাষি ধান তার ঘরে রাখতেছে, আর কিছু ব্যবসায়ীরা এই ধানগুলো কিনে স্টক করতেছে। এই কারণে বাজারটা বেড়ে গেছে, ধানের বাজার অনেক বাড়তি। এই ঈদের পরে আসে সেটা 1 মণ ধানের উপরে 120 থেকে 30 টাকা বেড়ে গেছে। মান কেনার চাহিদা বেশি, মাল আপনার হলো হাটে যে বাজারে গেলে বাদে ধান কেনার লোক বেশি হচ্ছে। এখানে তো কোনো ধানের বাজারে কোনো রেট নাই। আজ আপনারা আমাদের মিল মালিকদের এসে ধরতে পারতেছেন কেন চালের বাজার বাড়ছে। আপনারা ধানের বাজারে যায় বলেন যে আপনারা এই দামে বেশি ধান বিক্রি করতে পারবেন না। মিল মালিকদের দফায় দফায় চালের দাম বৃদ্ধির এমন প্রবণতা দ্রুত বন্ধ না করা গেলে অস্থিরতা কাটবে না দেশের চালের বাজারে। তাই যে কোনো মূল্যে চালের বাজার নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপের দাবি সাধারণ ভোক্তাদের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। 24 ঘন্টায় ঢাকা ও চট্টগ্রামে 35 শিশু নিখোঁজ হয়েছে, এমন পোস্ট ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এমন পোস্ট শেয়ার দিয়ে অনেক অভিভাবককেও সতর্ক বার্তা দিতে দেখা গেছে। দেশ টিভির অনুসন্ধানে দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমের এসব পোস্টে দেয়া ফোন নাম্বারগুলো বেশিরভাগই ভুয়া। বিষয়টি নিয়ে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ডক্টর খ মহিউদ্দিন জানান, এটি গুজবও হতে পারে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বিস্তারিত ফজলে আদিত্যের রিপোর্টে। গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভেসে বেড়াচ্ছে একের পর এক শিশু নিখোঁজের পোস্ট। কেউ কেউ আবার 24 ঘন্টায় কি সংখ্যক শিশু নিখোঁজ হয়েছে তার সংখ্যাও তুলে দিয়েছেন। ফেসবুকে নিখোঁজের এসব পোস্ট দেখে উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়েছে অভিভাবকদের মধ্যে। এগুলোর সত্যতা খুঁজতে পোস্টে দেওয়া কিছু নাম্বারে যোগাযোগ করা হয় দেশ টিভির পক্ষ থেকে। কিছু ফোন নাম্বারে কল যায়নি, আর দু একটি অপর প্রান্ত থেকে জানানো হয় তথ্যটি সঠিক নয়। তারাও এই বিষয়ে পুলিশের শরণাপন্ন হবেন। দেশ টিভি থেকে বলছিলাম, আদিত্য, ঢাকা হেড অফিস। হ্যাঁ জি বলুন। একটা নিখোঁজের পোস্ট করেছিলেন যেখানে আপনার নাম্বারটা দেয়া আছে। এটা ফলস। আমাকে 2 দিন ধরে অনেক করতেছে, আমি এটা থানায় ইনফর্ম করছি অলরেডি। এদিকে শিশু নিখোঁজ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব পোস্ট নিয়ে দৃষ্টি আকর্ষণ করলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মহিউদ্দিন বলেন, এটি একটি গুজব। এটি কেন মিডিয়াতে এভাবে আসছে সেটি আমাদের কাছে এখন পর্যন্ত বোধগম্য নয়। তথাপিও আমরা গুরুত্বের সহিত দেখছি যে এর মধ্যে কোনো কিছু আছে কিনা, অথবা অন্য কেউ বা কোনো গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে এভাবে ধরনের একটি তথ্য বিভ্রাট করে মানুষের মধ্যে ভীতি সঞ্চার করছে কিনা। তিনি আরো বলেন, 3 মাসের সাধারণ ডায়েরি পর্যালোচনা করে দেখা যায় অতিরঞ্জিত কিছুই জুলাই মাসে ঘটেনি। আমাদের এবছরের মে মাসে অর্থাৎ 4 থেকে 6 মে 2024 পর্যন্ত আমাদের এতদ সংক্রান্তে জিডি হয়েছে 33টি, এবং একই সময়ে জুন মাস অর্থাৎ 4 থেকে 6 জুন 2024 এই সময়ে জিডি হয়েছিল 36টি, এবং
এই গত 4 থেকে 6 তারিখ জুলাই মাসের এই 3 দিনে জিডি হয়েছে 32টা। তার মানে আমাদের পরিসংখ্যান বা তথ্যপাত্র যেটি দেয় যে এ ধরনের কোনো কিছুর কিন্তু আসলে ইঙ্গিত দেয় না। যারা এই ধরনের গুজব ছড়াচ্ছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেন পুলিশের এই অতিরিক্ত কমিশনার। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।